তো আজকে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে অ্যাকাউন্টেন্সির যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারটা আজকে শুরু করবো। তো দেখো চ্যাপ্টারটা শুরু করবার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই। তো দেখো তোমরা ক্লাস 11-এ যা কিছু করেছিলে, যে সমস্ত অঙ্কগুলো করেছিলে সেগুলো সবই কিন্তু ছিল এক মালিকানা কারবার, যেখানে মালিক কিন্তু ছিল একজন। যেখানে মালিক কজন ছিল? একজন। কিন্তু তোমরা ক্লাস 12-এ যা কিছু অঙ্ক করবে এগুলো সবই কিন্তু অংশীদারি কারবার, যেখানে মালিক কমপক্ষে দুজন এবং তার বেশি থাকবে, অর্থাৎ দুই বা ততোধিক অংশীদার বা মালিক থাকবে, সেটা হলো অংশীদারি কারবার। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো ওখানে এক মালিকানা কারবার করেছিলাম, এখানে অংশীদারি কারবার করি, তাহলে কি পুরো অঙ্কের প্যাটার্ন কি পুরো চেঞ্জ হয়ে যাবে? তা কিন্তু না। ওখানে যেমন ভাই জার্নাল করেছিল, এখানেও সান ভাই জার্নাল, ওখানে যেমন ভাই লেজার করেছিল, এখানেও সান ভাই লেজার, ওখানে যেমন ট্রায়াল ব্যালেন্স, ওখানে যেমন ফাইনাল অ্যাকাউন্ট, সবই কিছু কিন্তু তোমরা যেমন করেছিলে এখানেও সেমভাবেই করতে হবে, কোনো কিছুই কিন্তু আলাদা নেই। কি বললাম? কোনো কিছুই কিন্তু এখানে আলাদা নেই। ঠিক আছে, এবার দেখো এক মালিকানা কারবার যখন আমরা করেছিলাম সেখানে কি ছিল? মালিক কিন্তু ছিল একজন। সেখানে কি ছিল? মালিক একজন। তাহলে ব্যবসা থেকে যা কিছু লাভ হতো বা যা কিছু ক্ষতি হতো এই সমস্ত কিছু মালিক কিন্তু একার ওপর নির্ভরশীল, অর্থাৎ লাভ হলে মালিক একাই লাভটা বাড়িতে নিয়ে যেত, ক্ষতি হলে মালিককে একাই ক্ষতিপূরণ দিতে হতো, এবং ব্যবসায় যা কিছু সিদ্ধান্ত কিছু নেয়ার সে সমস্ত কিছু মালিক একাই কিন্তু নিত। কিন্তু অংশীদারি কারবারের ক্ষেত্রে কি? মালিক দুই বা ততোধিক ব্যক্তি, মানে ধরো সাপোজ দুজন বা তিনজন ধরো ব্যবসায় রয়েছে, অংশীদারি রয়েছে। তাহলে এই ব্যবসায় যা কিছু লাভ হবে, যা কিছুই লাভ হোক না কেন, প্রত্যেকে কি সেই লভ্যাংশ পাবে। কেউ তো এরকম না একজন পার্টিকুলার লাভ নিয়ে চলে যাবে, তা তো না, তিনজনে মিলে পাবে। এবং এই ব্যবসা থেকে যা কিছু ক্ষতি হোক না কেন, মানে প্রতিষ্ঠানে যা কিছু ক্ষতি হবে এই সমস্ত ক্ষতিপূরণ কি তাদের তিনজনকে মিলে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, এছাড়া ব্যবসায় কোনো কিছু যদি সিদ্ধান্ত নিতে হয়, যা কিছু সিদ্ধান্ত বা মিটিং বা কী করবে ব্যবসা, এই সমস্ত কিছু ডিসিশনগুলো নিতে গেলে তাদের তিনজনেরই কিন্তু সিদ্ধান্তর প্রয়োজন হয়, যে কোনো একজন কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারবে না, অর্থাৎ তিনজনে মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা কিন্তু করতে পারে। অর্থাৎ কি বোঝা গেল? যে এক মালিকানা মালিক নিজেই সমস্ত কিছু করতে পারবে, কিন্তু অংশীদারি মানুষজন তিনজনে মিলে সেগুলোকে তোমাকে করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আসি আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। এইবার আমি তোমাদেরকে পিএলটা না বুঝলে তোমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ব্যাপারটা বুঝবে না। এইবার আমি আসি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা শুধুমাত্র কিন্তু অংশীদারি কারবারের ক্ষেত্রে হয়ে থাকে, এক মালিকানা কারবারের ক্ষেত্রে কিন্তু হবে। তাহলে কি এই অংশীদারি কারবার? অংশীদারি কারবার হচ্ছে ভালো করে ব্যাপারটাকে বোঝো। অংশীদারি কারবার হচ্ছে অংশীদারি কারবার হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কি জিনিস না, মালিকের অর্থাৎ অংশীদারদের নিজস্ব কিছু খরচা বা আয় হয়ে থাকে। অংশীদাররা নিজস্ব কিছু খরচা বা আয় করে থাকে, এই সমস্ত খরচা বা আয়গুলো সমস্ত কিছু কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে হয়ে থাকবে, অর্থাৎ তাদের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটাই হলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। অর্থাৎ এই সমস্ত আয় ব্যয়গুলো হয়ে থাকে কোথায়? তোমার না কি বলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, ক্লাস 11-এ তোমরা কি করেছিলে? ফাইনাল অ্যাকাউন্ট করেছিলে, মানে প্রথমে কি করেছিলে? জার্নাল করেছিলে, তারপরে ট্রায়াল ব্যালেন্স করেছিলে, লেজার করেছিলে, তারপরে যে ডেপ্রিসিয়েশন থেকে ডেপ্রিসিয়েশন করেছিলে, ট্রায়াল ব্যালেন্স করেছিলে, সবার শেষে কী করেছিলে? ফাইনাল অ্যাকাউন্ট। তাই তো, সবার শেষে কী করেছিলে? ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে তোমরা সেখানে কী করেছিলে মনে করে দেখো। সেখানে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলে, সেই ফাইনাল অ্যাকাউন্টে তোমরা কী করেছিলে একটু তোমাদেরকে মনে করে দিই। মনে করে দেখো, তোমরা ফাইনাল অ্যাকাউন্টে করেছিলে সবার প্রথমে তোমরা যেটা করেছিলে ভালো করে মনে করে দেখো। সবার প্রথমে তোমরা কী করেছিলে না, ট্রেডিং অ্যাকাউন্ট করেছিলে। মনে করে দেখো সবার প্রথমে যেটা ছিল সেটা কি ছিল? ট্রেডিং অ্যাকাউন্ট। কি ছিল? ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে কি করেছিলে? তারপরে ট্রেডিং অ্যাকাউন্টের পর কি করেছিলে মনে করে দেখো। ট্রেডিং অ্যাকাউন্টের পর ছিল পিএল অ্যাকাউন্ট। তারপরে কি ছিল? পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রথমে ছিল ট্রেডিং, তারপরে হলো পিএল অ্যাকাউন্ট, তারপরে সবার শেষে কি করতাম? আমরা ব্যালেন্স শিট করতাম। সবার শেষে আমরা কি করতাম? ব্যালেন্স শিট আমরা করতাম। আশা করি মনে আছে তোমাদের। সবার শেষে আমরা কি করতাম? ব্যালেন্স শিট করতাম। তাই আমি ছোটো করে মোটামুটিভাবে বোঝানোর জন্য দিলাম। সবার শেষে আমরা কি করতাম? ব্যালেন্স শিট করতাম। ভালো করে দেখো, সবার শেষে আমরা কি করতাম? ব্যালেন্স শিট। তাহলে সবার প্রথমে আমরা ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্ট করার সময় প্রথমে আমরা ট্রেডিং করতাম, তারপরে পিএল, তারপরে ব্যালেন্স শিট। ট্রেডিং এবং পিএলের মধ্যে, ট্রেডিংয়ের মধ্যে সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সেস বা আয়, আর তোমার পিএলের মধ্যে সমস্ত কিছু ইনডাইরেক্ট আয় ব্যয়গুলো সমস্ত কিছু আমরা এখানে বসাতাম।
তাহলে তোমাদের বলতে পারি যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা কখন করব? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা অর্থাৎ মানে অংশীদারি কারবারের ক্ষেত্রে নতুন একটা জিনিস আসবে, সেটা কি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। মানে এটা কি বললাম যে পার্টনার্সদের নিজস্ব কিছু খরচা ও আয়, মানে খরচা এবং আয়ের জন্য তাদের নিজস্ব আয় খরচার জন্য আরও একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সেটা কি? সেটা হচ্ছে এই দুটো করার পর ব্যালেন্স শিট করাবার তার মাঝখানে আরও একটা, অর্থাৎ ব্যালেন্স শিটটা আমি সবার লাস্টে বসাচ্ছি। ভালো কথা, এই যে দুটো করার পর ট্রেডিং আর পিএল করার পর আরও একটা জিনিস করতে হয়, সেটা হলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, তারপরে গিয়ে ব্যালেন্স শিট করতে হয়। ব্যাপারটাকে ভালো করে বোঝো, ব্যালেন্স শিট আমি এখানে লিখলাম। হ্যাঁ, তাহলে কি? ট্রেডিং, পিএল, তারপরে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতে হয়, তারপরে ব্যালেন্স শিট করতে হয়। এবার তোমাদের মনে হতে পারে, আচ্ছা স্যার আলাদা করে কেন আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করে ওদের খরচগুলো বসাবো? আমি আয়, আপনি তো বলছেন এগুলো ওদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কী আছে? মালিকদের নিজস্ব খরচ বা আয়গুলো আছে, সেগুলো তো স্যার আমি এইখানে ট্রেডিং বা পিএলে তো বসাতে পারি। এখানে না বসিয়ে তাদের জন্য আমি একটা আলাদা কেনভাবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন খুলছি? এটা তোমার মনের ভেতরে এটা কিন্তু প্রশ্ন হতে পারে। দেখো প্রশ্নের তাহলে অ্যান্সারটা কি ভালো করে বোঝো। আগে আমরা তাহলে প্রথমে খরচাগুলোকে বুঝে নিই। দেখো একটা যখন প্রতিষ্ঠান তুমি যখন করছো তার জন্য কি বিভিন্ন ধরনের খরচা হতে পারে। ইলেকট্রিক বিল হতে পারে, রেন্ট হতে পারে, তারপরে তুমি ধরো লেবারদের ওয়েজেস দিতে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন লোক তোমার কাজ করছে, অর্থাৎ তোমার ধরো সিকিউরিটি গার্ড কাজ করছে বা দেখাশোনার জন্য লোক রেখে তাদের কি স্যালারি হতে পারে। ঠিক আছে, এছাড়া তুমি কেউ ধরো কাউকে রেখেছো যে তোমার মানে পার্টি এনে দেয়, বিভিন্ন ধরনের কাস্টমার তোমাকে এনে দেয়, তার জন্য কী করে তাকে কিছু কমিশন দিচ্ছ, বা বিভিন্ন জিনিস কাউকে তুমি কিছু জায়গায় তুমি ডিসকাউন্ট দিচ্ছ। তাহলে এই সমস্ত খরচাগুলো হচ্ছে, তাই তো? এই সমস্ত খরচাগুলো প্রতিষ্ঠানের খরচা। এছাড়াও মালিকদের নিজস্ব কিছু খরচা আছে। মালিকদের নিজস্ব খরচা বলতে আমরা কোনগুলোকে বুঝি ভালো করে বোঝো। মালিকদের নিজস্ব খরচা মানে অংশীদারদের নিজস্ব খরচা বলতে কি সেটা একটু ভালো করে ব্যাপারটা তোমাদের আমি বোঝাচ্ছি। আচ্ছা, এই গ্যাপটা এখানে জায়গা আমি এই জায়গাটা করছি। হ্যাঁ, ট্রেডিংটা একটু মুছলাম। হ্যাঁ, ট্রেডিংটা একটু মুছলাম আমি এখানে, ট্রেডিংটা মুছে দিচ্ছি। এখানে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো ধরো এ আর বি, সি, আশা করি নর্মাল যে খরচাগুলো সেগুলো তো বুঝলাম। এবার দেখো পার্টনার্সের নিজস্ব খরচা বলতে কোনগুলো বোঝাচ্ছে। ধরো এ বি তিনজন পার্টনার আছে, এ আর বি সারাদিন ধরো সময় পায় না, এ আর বি সারাদিন বসার সময় পায় না দোকানে। সি সারাদিন সময় পায় কিন্তু সি সারাদিন বসছে। এইবার দেখো বছরের শেষে যখন লাভ হচ্ছে না, সি বলছে দেখ আমি তো সারাদিন ধরে সময় দিচ্ছি, তোরা তো ব্যবসায় কোনো সময় দিস না, তাহলে আমার কিনা একটু বেশি প্রাপ্য টাকাটা। বলছে ঠিক আছে, সত্যি তো তাই, আমরা দুজন তো বেশি সময় দিচ্ছি না, তুই তো সারাদিন সময় দিচ্ছিস, সেই তো তুই বলে আমি তাহলে সময় দেবো না, সি বলে আমি তাহলে সময় দেবো না, সেটা তো হয় না। বলো সেই তো আমাকে অন্য লোক রাখতে হতো, তার জন্য তো আমাকে কিছু দিতে হতো। তাহলে এক কাজ কর, তুই সারাদিন থাক। বলছে অন্য কাউকে রাখতে হবে না, সি বললো অন্য কাউকে রাখতে হবে না, তাহলে আমি সারাদিন কাজ করছি মানে থাকছি, তাহলে তার জন্য আমি আমাকে কিছু স্যালারি বাবদ আলাদা টাকা দিতে হবে। তার জন্য কী হচ্ছে, সিকে কিছু স্যালারি দিচ্ছি। ঠিক আছে, এইবার দেখো এর ক্ষেত্রে এ কী করলো, মানে বি আর সি ব্যবসা চালায় ঠিক আছে, কিন্তু এ কি করে, এ বিভিন্ন লোকের সাথে কথা বলে কাস্টমার নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে কাস্টমার টেনে নিয়ে আসে, মানে বুঝিয়ে এ নিয়ে আসে। তাহলে বি আর সি কিন্তু এই কাজটা করতে পারে না, কে করে, ম্যাক্সিমাম এই করে। তখন এ বললো দেখ আমি তো সমস্ত কাস্টমার নিচ্ছি, তাহলে কি আমার একটু বেশি পাওয়ার নেই? বলছি ঠিক আছে, বেশি পাওয়া বলে কোনো কথা না, লাভ থেকে তো বেশি দেবো না, তাহলে একটা কাজ করি, তোকে তুই যে নিয়ে আসছিস প্রত্যেক কাস্টমারের জন্য তোকে কিছু কমিশন দেবো। তোকে কী দেবো? কমিশন দেবো। তাহলে তোকে কী দেবো? কমিশন দেবো। ব্যাপারটাকে ভালো করে বোঝো, তোকে কী দেবো? কিছু কমিশন দেবো। ঠিক আছে, তোকে কিছু কমিশন দেবো। তাহলে দেখ এই সমস্ত খরচাগুলোকে কি বলা হয়, মানে অংশীদারদের নিজস্ব খরচা। এইবার ভালো করে বোঝো। ধরো এইখানে একটা খরচা, এখানে আমি ছোট্ট করে দাও, আমি ট্রেডিংটাকে ছোট্ট করে এখানে লিখলাম। হ্যাঁ, এটা ধরো ট্রেডিং, সাপোজ কথা বলছি, এটা ধরো ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে খরচাগুলো কোথায় বসে, সমস্ত খরচাগুলো তোমার কি বসে, এইখানে বসে। ধরো এটা একটা স্যালারি, তো ধরো এই যে সিকিউরিটি গার্ড রেখেছো তুমি, ধরো এই দোকানটাকে দেখাশোনা করবে না গোডাউনটাকে দেখাশোনা করার জন্য একটা সিকিউরিটি গার্ড রেখেছো, বা পুরোটাকে দেখাশোনা করার জন্য একটা সিকিউরিটি গার্ড রেখেছো, বা ইলেকট্রিক। তাহলে সবার প্রথমে তুমি বলো যে তুমিও কিছু স্যালারি পাও, তুমিও কিছু কমিশন পাও, এগুলো তোমার খরচা। তাহলে সবার প্রথমে বলো তুমি কোন খরচাগুলো আগে পেমেন্ট করবে, তুমি কোন খরচাগুলো আগে দেবে। ভালো করে দেখো, তুমি সবার প্রথমে কিন্তু যে সিকিউরিটি গার্ডটা রয়েছে তার স্যালারিটা কিন্তু তোমাকে আগে পেমেন্ট করতে হবে।
বা যে ইলেকট্রিক বিল রয়েছে তোমাকে আগে পেমেন্ট করে দেবে। সিকিউরিটি গার্ডকে তুমি যদি 2 মাস টাকা না দাও ছেড়ে দেবে, ইলেকট্রিক বিল তুমি যদি না দাও বন্ধ করে দেবে, রেন্ট তুমি যদি যাও তোমাকে ঘর ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে সবার প্রথমে তোমার কোন কাজটা দেওয়া উচিত বলো তো? তোমাকে আগে যে বাকি যে যাবতীয় যে খরচাগুলো, রেন্ট, স্যালারি, মানে তারপর তোমার লেবারদের ওয়েজেস, এই সমস্ত খরচাগুলো তোমাকে আগে পেমেন্ট করতে হবে। সেই সমস্ত খরচাগুলো আগে পেমেন্ট করার পর এই যে খরচাগুলো, এই যে কমিশন আর স্যালারি, দেখো এই যে খরচাগুলো না, এই খরচাগুলো তুমি যেহেতু পার্টনার্সরা কি এই মাসে যদি না পায় পরের মাসে নিয়ে নেবে, তারপরের মাসে যদি না তারপরের মাসে নিয়ে নেবে। কারণ পার্টনার্সরা জানে যদি এইগুলো না দিই পুরোপুরি ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে তো পুরো মানে ব্যবসায় ডগে উঠে যাবে, তাই তো? তাহলে কী করে আমরা যে খরচাগুলো করেছি এক কাজ করি, আমরা একটু পরে নিয়ে নেবো। আমরা কী করবো? একটু পরে নিয়ে নেবো। ব্যবসা তাহলে দেখা গেলো কোনো কিছু টাকা বেঁচে নেই, তাহলে ওদের পেমেন্ট করার পর আর কোনো ব্যবসায় টাকা বেঁচে নেই, তাহলে আমরা পরের মাসে নিয়ে নেবো। কিন্তু একটা ইলেকট্রিক বিলের বা একটা রেন্ট, এরা কি শুনবে? এরা তো শুনবে না, হয়তো 1 থেকে 2 মাস শুনবে, তারপর কি শুনবে না। তাহলে আগে আমি কী করবো? তাদের পেমেন্টগুলো আগে করবো, তারপর কি করব? আমি আমাদের অংশীদারদের নিজস্ব পেমেন্ট আয় ব্যয়গুলো সেগুলো করবো। তাহলে সবার প্রথমে তাই জন্য কী করছি দেখো, এই যে দুটো জায়গায় না, ট্রেডিং আর পিএলএ, আগে যাবতীয় সমস্ত খরচাগুলো প্রতিষ্ঠান যাবত যেগুলো খরচাগুলো আছে সেগুলো আগে করব। এরপর এইখান থেকে যদি কিছু পরিমাণ এইখান থেকে যদি তোমার মানে এই যে এই জিনিসটা থেকে যদি এইখান থেকে যদি তোমার কি বলে তোমার যদি প্রফিট পড়ে থাকে, মানে লাভ পড়ে থাকে, লভ্যাংশ পড়ে থাকে, তাহলে কি করবে তুমি? কি কিন্তু মানে নিজস্ব মানে অংশীদারদের নিজস্ব আয় ব্যয়গুলো করবে। এখান থেকে যদি কিছু পড়ে থাকে অংশীদাররা সেখান থেকে কিন্তু আয় ব্যয়গুলো করবে, যদি পড়ে থাকে। আর যদি না পড়ে থাকে তাহলে করতে পারেন। তার মানে কি বলো? অবশ্যই পিএল অ্যাপ্রুভেশন করতে গেলে অবশ্যই কিন্তু প্রফিট লাগে। কোথা থেকে প্রফিট পাবো? ভালো করে মনে করে দেখো। সবার প্রথমে তুমি কি করতে, এই যে ট্রেডিং থেকে সবার প্রথমে তোমার কী বেরাতো? গ্রস প্রফিট বেরাতো। মনে করে দেখো, ট্রেডিং থেকে তোমার কী বেরাতো? প্রথমে গ্রস প্রফিট বেরাতো, হ্যাঁ কি না? সেই গ্রস প্রফিটটা তুমি কোথায় ট্রান্সফার করতে? পিএলএ ট্রান্সফার করতে, এরম জায়গায় বাই জিপি, বাই গ্রস প্রফিট বলে, ঠিক আছে? এখান থেকে তোমার কী বেরাতো? টু নেট প্রফিট বেরাতো। মনে করে দেখো এখান থেকে কী বেরাতো? টু নেট প্রফিট। এই নেট প্রফিটটা তুমি কোথায় করতে? ব্যালেন্স শিটে ক্যাপিটালের সঙ্গে অ্যাড করে দিতে। কিন্তু এখানে কী হচ্ছে? এগুলো তো তোমার যাবতীয় খরচাগুলো হয়ে যাওয়ার পর আরও নিজস্ব কিছু খরচা, পার্টনার্সের নিজস্ব কিছু খরচা আছে, সেই খরচাগুলো একবার করতে হবে। তাহলে কী করবো? এই নেট প্রফিটটা কোথায় তুলে দেবো? এখানে। কোথায় যাবে দেখো? ক্রস যাবে। ক্রস গেলে কোথায় চলে যাবে? এই সাইডে। তাহলে বাই নেট প্রফিট কী হবে? বাই নেট প্রফিট। এইবার যা কিছু খরচা বাই এই জায়গাটা হবে। তাহলে কেন বুঝতে পারছি কেন এটা করছি? এইটার জন্য আলাদা অ্যাকাউন্ট করছি, কারণ এইখানে তো করতে পারবো না। এই খরচাগুলো আগে দিতে পারবো, আগে এই সমস্ত খরচা হয়ে যাবে, তারপর পার্টনাররা নিজেদের মধ্যে যে খরচা বা আয় ব্যয়গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু করবে। তাহলে এগুলো হয়ে যাওয়ার পর তারপর এটা আমি খুলতে পারবো, তার আগে আমি এটা কিন্তু খুলতে পারবো না। অবশ্যই আমাকে প্রফিট হতে হবে, নেট প্রফিট হবে, তাহলেই আমি সমস্ত কিছু খরচাগুলো করতে পারবো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এইগুলো করার পর এইটা মানে নেট প্রফিটটা বেরাবে, সেই নেট প্রফিট থেকে আমরা এই সংখ্যায় যাবতীয় যে খরচা মানে পার্টনারদের খরচা সেগুলোকে করবো। কি বললাম বুঝতে পেরে? তো চলো এইবার আমরা কি করব না, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কোনগুলো মানে পার্টনার্সদের নিজস্ব খরচা বা আয় বলতে কোনগুলোকে বুঝি সেগুলো তোমাদেরকে আমি বোঝাচ্ছি। চলো। তো এইবার দেখো তোমাদের কি বলছি আমি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, এই যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ঠিক জিনিসটা এরকম টাইপের হবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলবো যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন মানে পার্টনার্সদের নিজস্ব খরচাগুলো বলতে কোনগুলোকে আমরা বুঝি। তাহলে সবার প্রথমে আমরা কি বলেছিলাম যে ফাইনাল অ্যাকাউন্টের মানে করার সময় আমরা প্রথমে গ্রস প্রফিট করি, ট্রেডিং অ্যাকাউন্ট করি, সেখান থেকে গ্রস প্রফিট বেরোয়। তারপরে করি কি তোমার পিএল অ্যাকাউন্ট থেকে আমরা কী বেরোয়? নেট প্রফিট। সেই নেট প্রফিটটা কোথায় বসাই? সবার প্রথমে আগে তুমি খুঁজে নেবে নেট প্রফিট, বাই নেট প্রফিট বলে আমরা এখানে বসিয়ে দিই। নেট প্রফিট বলে আমরা কি করি? এখানে বসিয়ে দিই, ঠিক আছে? এরকম জায়গায় বসিয়ে দিই। ব্যাপারটা ভালো করে বুঝবে কিন্তু। সবার প্রথমে আমি কী করি? নেট প্রফিট এখানটাকে বসিয়ে দিই, ঠিক আছে? এরপরে দেখো কী কী খরচা পার্টনার্সদের হতে পারে। দেখো পার্টনার্সদের কী কী খরচা হতে পারে। ধরো আমি ধরলাম যে এ বি সি তিনজন পার্টনার, এ বি সি তিনজন পার্টনার আছে। কি আছে? এ বি সি তিনজন পার্টনার, ঠিক আছে? তিনজন কি করলো? ব্যবসায় করবার জন্য প্রথমে কিছু ব্যবসায় টাকা ঢালার জন্য ব্যবসায় ধরো কিছু টাকা ঢাললো। সাপোজ ধরলাম এ 10,000 টাকা, বি দিয়েছে 20,000 টাকা, সি দিয়েছে অর্থাৎ এটা বি দিয়েছে এটা, আর সি দিয়েছে ধরো সাপোজ 30,000 টাকা। তিনজনে ব্যবসায় টাকা ঢাললো, ঠিক আছে? এবার বললো যে ঠিক আছে টাকা ঢালছি, আমরা একটা কাজ করব, আমরা কিন্তু প্রতি বছর বাবদ এই যে ক্যাপিটাল বাবদ অর্থাৎ পুঁজি ঢাললাম, ব্যবসায় ক্যাপিটাল ঢাললাম, এখান থেকে প্রত্যেক বছর ব্যবসা থেকে আমরা কিছু ইন্টারেস্ট নেব। আমরা কি করব? ব্যবসা থেকে ইন্টারেস্ট নেব।
কি বললাম, এই যে টাকাগুলো ঢাললাম না, এই যে ব্যাপারগুলো ঢাললাম, অর্থাৎ ব্যবসাকে কিছু লোন দিলাম, পরিষ্কার কথা, মানে ব্যবসায় কিছু ঢাললাম বললো কি যে এখান থেকে কিছু মানে আমরা প্রতি বছর ইন্টারেস্ট নেব। কি নেবো আমরা, প্রতি বছর কিছু ইন্টারেস্ট নেবো। কি বললাম বুঝতে পারো, তাহলে ব্যবসা থেকে কিছু ইন্টারেস্ট নেবো। তাহলে বলে দেখো ব্যবসার ক্ষেত্রে এটা কি, মানে কিছু ইন্টারেস্ট নেবো মানে কি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে ব্যবসার ক্ষেত্রে এটা কি, ব্যবসার ক্ষেত্রে পার্টনারসদের ক্ষেত্রে এটা তো নিজস্ব ক্ষেত্রে এটা নিচ্ছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কি, ব্যবসার ক্ষেত্রে এটা একটা খরচা, কারণ ইন্টারেস্ট তো দিতে হচ্ছে, ABC-কে তো মানে ইন্টারেস্ট তো দিতে হচ্ছে, তাহলে ব্যবসার ক্ষেত্রে এটা কি হলো, খরচা। তাহলে সবার প্রথমে কি আসলো, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কি আসলো ব্যাপারটাকে বুঝে, প্রথমে কি আসলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, এরপর আমি তোমাদের একটু আগে যেটা বুঝিয়েছিলাম যে ধরো তিনজন ABC, তিনজন পার্টনার আছে, ঠিক আছে। এবার সারাদিন একজনকে থাকতেই হবে ব্যবসার মধ্যে। কে থাকবে, A বলছে আমার সময় হবে না, B বলছে আমার সময় হবে না, C বলছে আমার কিন্তু সময় হবে। তাহলে কি এমনি কি সারাদিন একাই বসে থাকবে, বাকিরা টাকা লাভের বেলা ঠিকঠাক মতো নেবে, অথচ C সারাদিন ধরে মানে ব্যবসায় সময় দেবে, এটা তো হতে পারে না। তখন তিনজনে মিলে একটা চুক্তি হলো, ঠিক আছে দেখ AB বললো যে আমরা তো সময় পাচ্ছি না, এক কাজ কর C, তুই সারাদিন ধরে থাক, তার জন্য তোকে এক্সট্রা কিছু দেওয়া হবে। কি দেওয়া হবে, তার জন্য তোকে এক্সট্রা স্যালারি বাবদ তোকে দেওয়া হবে। কি দেওয়া হবে, এক্সট্রা তোকে স্যালারি দেবো। তাহলে টু স্যালারি আসলো, টু স্যালারি। দেখো কি আসলো, টু স্যালারি, অর্থাৎ C স্যালারি। আমি অত কিছু লিখতে আমি আপাতত স্যালারি আসলো দ্বিতীয়। আর একটা কি আসতে পারে, আরটা ধরো আমি যেমন বললাম যে এ কাজটা কি বলতো, এ কি করে, প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে কাস্টমার বা পার্টি নিয়ে আসে, তাদের প্রতিষ্ঠানে মানে কেনার জন্য সব পার্টি নিয়ে আসে, কে এ নিয়ে আসে, কিন্তু B আর C কিন্তু কিছু করে না। যত সময় পার্টি জোগাড় করার দায়িত্ব কার থাকে, এ। তখন একটা এ বললো বা আমি যে এত কিছু নিয়ে আসছি তাহলে আমি কেন অত কম লাভ নেবো, তখন বললো ঠিক আছে এক কাজ কর, লাভের ব্যাপারে ওখানে কিছু দরকার না, ওখানে যেমন থাক, তুই যেহেতু আলাদা করে পার্টি, তুই সমস্ত কিছু নিয়ে যে কটা পার্টি নিয়ে আসবি তার জন্য তোকে কিছু আমি কমিশন দেবো, তার জন্য কী দেবো, তোকে কমিশন দেবো, তাই তো। তাহলে এটা একটা কী হবে, কমিশন দিচ্ছি মানে কি, ব্যবসা থেকে একটা কমিশন দিতে হবে তাকে। তাহলে এটা কি ব্যবসার ক্ষেত্রে কি, ব্যবসার ক্ষেত্রে একটা খরচা, তাহলে টু কমিশন। তাহলে দেখো কি আসলে, দেখো টু কমিশন, কমিশন আসলো, ঠিক আছে। নেক্সট এরপরে কি আসলো, তারপরে দেখো এইবার বললো ধরো ABC তিনজন ব্যবসা করছে, ব্যবসা থেকে তো মানে ব্যবসার শেষে তো একটা টোটাল লাভ, মানে লাভ তো হবে। তাহলে লাভটা কী করলো, ABC তিনজনে মিলে বললো যে এক কাজ কর, আমরা ধরো সাপোজ লাভ হলো ধরো 5,000 টাকা লাভ হলো, ব্যবসা থেকে টোটাল লাভ হয়েছে কত, বছরের শেষে 5,000 টাকা। ব্যাপারটা ভালো করে বোঝো, বছরের শেষে কত লাভ হয়েছে, 5,000 টাকা। বললো এই 5,000 টাকার মধ্যে পুরো টাকাটা আমরা বাড়ি নিয়ে যাবো না, মানে পুরো টাকাটা আমরা ভাগ করবো না। বলছে কেন, বলছে বাই চান্স যদি ব্যবসায় কোনো আবার টাকা দরকার পড়ে, আবার নতুন করে খোঁজাখুঁজি করবো, কে কত দেবে আমি ভাববো। তাহলে এক কাজ করি, ব্যবসায় কিছু সঞ্চিত করে রাখি, অর্থাৎ কিছু টাকা আমরা রেখে দিই। এক কাজ করি, আমরা 3,000 টাকা যে যার মতো নিয়ে চলে যাই, 3,000 টাকা নিয়ে নিই, আর 2,000 টাকায় আমরা ব্যবসার মধ্যে রেখে দিই, সঞ্চয় করে রাখি, 2,000 টাকা আমরা রেখে দিই, ঠিক আছে। তাহলে 2,000 টাকা আমরা কি করবো, রেখে দিচ্ছি, কিন্তু নিচ্ছি তো ব্যবসা থেকে তো তুলে নিচ্ছি, এটা তুলে নিচ্ছি খরচা, আর এটাও তো তুলে নিচ্ছি, জেনারেল রিজার্ভ হবে তো ব্যবসা থেকে, লাভ থেকে তো তুলে নিচ্ছি, বের করে নিচ্ছি, কত টাকা বের করে নিচ্ছি, লাভ থেকে আমরা 2,000 টাকা বের করে নিচ্ছি। তাহলে সেটা কী হলো, ব্যবসার ক্ষেত্রে কী হলো, খরচা, টু জেনারেল রিজার্ভ, সেটাকে রিজার্ভ করে রাখছি, ঠিক আছে, সেটাকে রিজার্ভ করে রাখছি। হলো আর একটা দেখো, অনেক সময় কি হয়, ABC তিনজনে তো ব্যবসা করছে, এর কোনো টাকার প্রয়োজন হলো, ঠিক আছে। সে তখন লোকের কাছে ধার করতে চাইছে, কথা ধার করতে চাইছে যে আমার কিছু টাকা লাগবে, একটু ধার দিবি। তখন B আর C সেটা জানতে পারলো, তখন বললো এই তুই কেন লোকের থেকে কেন ধার নিবি, তুই একটা কাজ কর, তুই আমাদের ব্যবসা থেকেই টাকা তোল, ব্যবসা থেকে টাকা তুলে সেই তো লোককে তুই মানে কিছু সুদ দিতে হবে, তাহলে তুই কি হচ্ছে, আমাদের ব্যবসা থেকে টাকা তোল, তুই ব্যবসার মাধ্যমেই সুদ দে, তাতে আরও ব্যবসার মানে আয়ও বাড়বে। তার মানে কী করলো সে, তখন কী করলো, নিজস্ব ব্যবহারের জন্য কিছু ধরো টাকা তুললো। কোথা থেকে লোন নিলে বলো তো, ব্যবসা থেকেই নিল, যেটাকে কী বলা হয়, ড্রয়িং বলা, যেটাকে আমরা কী বলি, ড্রয়িং বলা। অর্থাৎ ব্যবসা থেকে টাকা তোলাটাকে আমরা কী বলি, পার্সোনাল প্রয়োজনে কেউ যদি ব্যবসা থেকে টাকা তোলে, সে ধরো 10,000 টাকা ব্যবসা থেকে তুললো, তাহলে এটাকে কী বলা হয়, ড্রয়িং। এর জন্য কি করতে হবে, সে তো
এর জন্য কী করতে হবে, তাকে ব্যবসায় কিছু সুদ দিতে হবে, কী দিতে হবে, ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হবে। তাহলে এটা কি, ব্যবসার ক্ষেত্রে একটা আয় হচ্ছে না, ব্যবসা কিছু টাকা আসছে, তাহলে এটাকে এই দিকে শুধুমাত্র একটাই আসবে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। ঠিক আছে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। ব্যাপারটাকে ভালো করে বোঝো, ইন্টারেস্ট অন ড্রয়িং। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু আরও একটা জিনিস আসবে বলতে কি, ভালো করে ব্যাপারটাকে বোঝো। এই জিনিসটা অনেকেই দেখি করায়, কিন্তু এই জিনিসটা পুরোপুরি কিন্তু ভুল, এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভুল। কি ভুল তোমাদেরকে বলি, এখানে আরও একটা জিনিস আসবে, সেটা দেখবে লেখা থাকবে অঙ্কের মধ্যে, ইন্টারেস্ট অন লোন। কি আসবে, ইন্টারেস্ট অন লোন। কেউ এদের মধ্যে হয়তো কেউ টাকা তুলেছে, তার জন্যে ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, ভালো করে তুমি একটা জিনিস ব্যাপারটাকে বোঝো, ব্যাপারটাকে ভালো করে বোঝো যে ইন্টারেস্ট অন লোন ভালো করে মনে করে দেখো তো কোথায় আসতো, ফাইনাল অ্যাকাউন্টের কোথায় আসতো। মনে করে দেখো ফাইনাল অ্যাকাউন্টে আমাদের ইন্টারেস্ট অন লোন কিন্তু পিএলএ আসতো। ভালো করে দেখো কোথায় আসতো, পিএলএ আসতো তো পিএলএ। তাহলে পিএলএ যে জিনিসটা আসছে সেটা কি আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আসবে? সেটা কিন্তু আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আসবে না। তাহলে তোমাকে অঙ্কের মধ্যে কোনো জায়গায় যদি বাই চান্স লোন দিয়ে দেয়, তাহলে লোন দিয়ে দেওয়া মানেটা ভালো করে বোঝো, লোনটা ভুলবশত নেট মানে পিএল অ্যাকাউন্টে করতে ওরা ভুলে গেছে। নেট প্রফিট তোমার ইন্টারেস্ট অন লোনটা ওরা পিএল অ্যাকাউন্টে বসানোর কথা, কিন্তু ওরা বসাতে ভুলে গেছে। সেখানে তার বদলে কী দিয়েছে, এইখানে দিয়ে দিয়েছে। তার মানেটা কি, বসাতে ভুলে গেছে মানে কি, ওইখানে নেট প্রফিট যেটা বেরালো সেখান থেকে ইন্টারেস্ট অন লোনটা বিয়োগ করতে তার মানে ভুলে গেছে। বসায়নি মানে কি, ইন্টারেস্ট মানে নেট প্রফিটটা বেড়ে গেল। ধরো 2000 টাকা ইন্টারেস্ট অন লোন ছিল, 2000 টাকা। ঠিক আছে, সাপোজ তোমার এখানে নেট প্রফিট তোমার এইখানে এসছে ধরো 10,000 টাকা। তার মানে দেখো ওইখানে নেট প্রফিট কোন দিকে থাকতো, ইন্টারেস্ট অন লোন কোন দিকে থাকতো, পিএল এর ডেবিট দিকে থাকতো। মানে কি হতো, ইন্টারেস্ট অন লোনটা আরও মানে বিয়োগ করে তারপর তো নেট প্রফিটটা হতো। মানে 10,000 থেকে আরও ইন্টারেস্ট অন লোনটা বিয়োগ করে কত হতো তোমার নেট প্রফিট, অরিজিনাল 8,000 টাকা। কিন্তু ওই জিনিসটা মানে পিএল অ্যাকাউন্টে ওরা ইন্টারেস্ট অন লোন বসাতে ভুলে গেছে। তার বদলে ওরা এইখানে নিয়ে এসছে, কোথায় নিয়ে এসছে, এইখানে নিয়ে এসছে। তাহলে সবার প্রথমে আমার কাজ কি করতে হবে, সর্বপ্রথম কাজ আগে, তার মানে কি নেট প্রফিটটা এখানে বেশি দেখানো আছে, কিন্তু বেশি দেখানো আছে। ভালো করে বোঝো, নেট প্রফিটটা এখানে কিন্তু বেশি দেখানো আছে। তাহলে নেট প্রফিটটাকে সবার প্রথমে আগে আমাকে ইন্টারেস্ট অন লোনটা, নেট প্রফিট থেকে ইন্টারেস্ট অন লোনটা বাদ দিয়ে অরিজিনাল আমাকে নেট প্রফিটটা বের করতে হবে। ধরো ইন্টারেস্ট অন লোন আছে, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমার লেস করে নিতে হবে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। সেটাকে, এটা কিন্তু অরিজিনাল, ভালো করে বোঝো, এটা কিন্তু অরিজিনাল নেট প্রফিট নয়। এই যে যদি ইন্টারেস্ট অন লোন দেয়া ধরো এখানে আছে বেরানো অঙ্কের মধ্যে, তাহলে মনে করবে এইটা তোমার নেট প্রফিট নয়, এটা ভুলবশত নেট প্রফিট, এটা নয়। নেট প্রফিট কি হওয়া উচিত, কারণ ওখানে আমি ইন্টারেস্ট অন লোনটা বিয়োগ করতে ভুলে গেছি, না বিয়োগ করে এখানে ইন্টারেস্ট অন লোনটা বসিয়ে দিয়েছি। তার মানে কি, ইন্টারেস্ট অন লোনটা সর্বপ্রথম আমার বিয়োগ করব, করার পর যেটা পড়ে থাকবে সেটাই হলো কি নেট প্রফিট। এটা অনেকে কি করে, এই দিকে বসায়, একদম না, এটা একদম এদিকে বসাবে না, ওটা পুরোপুরি ভুল। কি বললাম, কনসেপ্টটা পুরোপুরি ভুল। এইদিকে কোনো মতেই বসানো, অনেকে দেখবে এদিকে বসিয়ে দেয় ইন্টারেস্ট অন লোন বলে, একই ব্যাপার হয়, কিন্তু তা না, একই ব্যাপার হলে তো হবে না। ইন্টারেস্ট অন লোন আমরা কোথায় আসে জানি, ইন্টারেস্ট অন লোন সবসময় কোথায় বসে, পিএলএ বসে। ইন্টারেস্ট অন লোনটা কোথায় আসে, পিএলএ, তাই তো। তাহলে আমরা কি করব, ইন্টারেস্ট অন লোনটা বসাতে ভুলে গেছে মানে কি, নেট প্রফিটটাও ভুল আছে, এখানে ভুল আছে। কি ভুল আছে, নেট প্রফিটটা আরও কমবে, কারণ ইন্টারেস্ট অন লোনটা আমি বিয়োগ করতে ওখানে ভুলে গেছি। তাহলে বিয়োগ করতে ভুলে গেছি তো কোনো ব্যাপার না, আমি এইখান থেকে বের করে দিই, নেট প্রফিটটা বিয়োগ করে দিই। এইবার যে জিনিসটা বেরালো না, এইটা হলো অরিজিনাল নেট প্রফিট, এইটা কিন্তু হলো অরিজিনাল নেট প্রফিট। এই যে বিয়োগ করে যেটা বেরালো সেটা কি বেরালো, ইন্টারেস্ট অন লোন, এইটা কিন্তু বেরালো অরিজিনাল নেট প্রফিট। কি বললাম বুঝতে পেরেছো, এই যেটা বেরালো সেটা হলো ইন্টারেস্ট অন লোনটা বিয়োগ করার পর যেটা বেরালো সেটাই হলো না অরিজিনাল নেট প্রফিট। এইবার আমি সব কিছু খরচা বা আয় ব্যয় সমস্ত কিছু করতে পারি। কি বললাম বুঝতে পেরেছো, এইবার ভালো করে আসল জিনিসটা তোমাদেরকে বলি, এইবার তোমাদের অংশীদারে আসল জিনিসটা তোমাদেরকে বলি, ভালো করে মন দিয়ে এই জিনিসটাকে বোঝো। কি জিনিস, ভালো করে ব্যাপারটাকে আমি তোমাদেরকে বলি। দেখো এই যে জিনিসগুলো না, এই যে তোমাকে বললাম, ভালো করে দেখো, এই যে তোমাকে বললাম যে
সি বলছে সিকে আলাদা করে সময় দিচ্ছে বলে সি নিজে কি নিচ্ছে, একটা স্যালারি নিচ্ছে। সি বললাম তখন একটু, সি এখানে স্যালারি নিচ্ছে, কথা সি ধরো স্যালারি পাচ্ছে, আর এ ধরো কমিশন পাচ্ছে, ঠিক আছে, এটা ধরো কমিশন পাচ্ছে, তাই তো, এটা তোমার হলো। কিন্তু সবার প্রথমে বলা হয়ে গেলে সি তুই বেশি সময় দিচ্ছিস স্যালারি নিবি, এ তুই বেশি কাস্টমার নিয়ে আসছিস তুই কমিশন নিবি। কিন্তু বছরের শেষে দেখা গেল যখন মানে লাভ ভাগবট্টা করার সময় আসলো, বললো দে আমার স্যালারি আলাদা করে আমাকে স্যালারির টাকাটা দে। বি তখন ডিনাই করছে, কেন? বি আর এ বলছে কেন তোকে স্যালারি কেন দেবো, স্যালারি কেন দেবো তোকে? না তোরা তো বললি যে স্যালারি প্রথমে ভাগ করে, কোথায় কিছু বলিনি তো, আমি কিছু বলিনি, দুজনেই মিলে বললো। তখন তুমি কি করবে? তোমার কাছে কোনো প্রুফ আছে? তুমি প্রমাণ করতে পারবে যে ওরা দুজন বলেছিল? সেমভাবে এ বললো কমিশন চাইছে, কিন্তু বি আর সি বললো কোথায় কিসের কমিশন? কোনো কথা হয়নি কমিশনের। তখন সি কি এ তখন কমিশন বলতে পারবে? মানে কোনো কিছু তার কাছে আইনি প্রমাণ আছে? তার কাছে প্রমাণ নেই, ঠিক আছে। আর একটা জিনিস ধরো, বছরের শেষে একটা লাভ হলো 5,000 টাকা লাভ হলো, ভালো করে দেখো, বছরের শেষে একটা 5,000 টাকা ধরো লাভ হয়েছে, ঠিক আছে। এই যে লাভ ধরো 5,000 টাকা হয়েছে, কথা বলছে, বছরের শেষে যদি 5,000 টাকা লাভ হয়, বললে 6,000 টাকা লাভ হয়েছে ধরলাম, বছরের শেষে ধরো 6,000 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। 6,000 টাকা যদি লাভ হয়, তাহলে দেখো তিনজনে মিলে আমরা কি জানি যে সেই 6,000 টাকা লাভ হয়েছে, তাহলে তিনজনে মিলে সমান সমান ভাগে করে নিই। চল তিনজনে মিলে ভাগ করে নিই, 2,000, তুই 2,000 নে, তুই 2,000 নে, তিনজনে মিলে ভাগ করে নাও। ভালো করে দেখো, প্রতিবার এরকম করার ক্ষেত্রে বি আর সি হঠাৎ দুজনের মধ্যে আলোচনা করলো, আচ্ছা আমরা যখন পুঁজি দিচ্ছি, ক্যাপিটাল ঢালছি, তখন আমরা দুজন তো বেশি করে টাকা দিচ্ছি, হ্যাঁ কি না? আমরা যখন বেশি করে টাকা দিচ্ছি, তাহলে আমরা কেন কম নেবো? মানে আমরা কেন এ যা নিচ্ছি আমরা কেন সেগুলো নেবো? আমরা তো সেটা নেবো না। আমরা যেহেতু বেশি টাকা দিচ্ছি, তাহলে আমরা যেই পরিমাণ টাকা দিচ্ছি সেই পরিমাণ আমরা লাভ নেবো। বি একটু বেশি ডালছে, তাহলে বি একটু বেশি নেবে, সি আর একটু বেশি ডালছে, সি একটু বেশি নেবে, তাই তো? সেইটাই হওয়া উচিত, ঠিক আছে, তাই মেনে নিলাম, তাই হওয়া উচিত। ধর বললো যে ঠিক আছে, যা আমি নেবো 1,000 টাকা, ও নেবে 2,000 টাকা, ও নেবে 3,000 টাকা। বললো ঠিক আছে, যখন বলছিস আমরা যখন বলছি ঠিক আছে তাহলে যা, ঠিক আছে তাই হবে। প্রথমে শুরু করলে দেখ আমি অল্প ধরেছি বলে আমি 1,000 নেবো, তুই একটু বেশি ধরেছিস বলে তুই একটু বেশি নিবি, তুই একটু আর বেশি নিবি, তুই কত নিবি? 3,000। কিন্তু বছরের যেই শেষ হচ্ছে, যেই লাভটা বেরাচ্ছে, এ তখন বলছে না আমাদের সমান ভাগ দিতে হবে, এ বলছে না আমাকে সমান ভাগ দিতে হবে। বিও সেম কথা বলছে, মানে বি আর সি না বললো, এ তো আগে বলবে যে আমাদের সমান ভাগ দিতে হবে। বিও বলছে যে না তুই কেন 3,000 নিবি, তিনজনের মধ্যে মনোমালিন্য হচ্ছে। কেন হচ্ছে? বললো স্বীকার তো করবে না, কোনো কি আইনি প্রুফ আছে যে এরকমভাবে কথা কি হয়েছিল? বলে না, কোনো তো কথা হয়নি। তাহলে এই থেকে বাঁচার উপায়টা কি? এই জন্য কি এই সমস্ত কিছু করার সময় একটা কি করতে হয়, চুক্তি করে নিতে হবে, একটা আইনত স্ট্যাম্প পেপার, একটা সবার লিখিত প্রমাণ নিয়ে নিতে হবে, যে প্রথমে একটা চুক্তির মধ্যে আবদ্ধ হতে হবে। কি করতে হবে? একটা চুক্তিবদ্ধ হতে হবে। কি চুক্তিবদ্ধ হতে হবে? এই সমস্ত কিছু একটা কি হবে, আইনত স্বীকৃতি দিতে হবে। যে সবার প্রথমে ঠিক আছে, তুই কি বললি স্যালারি, যেগুলো কি কার কি বক্তব্য আছে সবার বক্তব্যগুলোকে লিখলাম, সি স্যালারি এরকম নেবে, এ একটা কমিশন নেবে, এ বি সি টাকার ভাগ এরকম হবে, এই সমস্ত কিছু একটা জায়গায় লিখে তিনজনের সই সামর্থ্য করলাম, করে স্ট্যাম্প পেপার দিয়ে আইনত সব কিছু রেডি করলাম, যেটাকে বলা হয় চুক্তিনামা। একটা চুক্তি করলাম। কি হলো? চুক্তি যখন হয়ে গেল, একটা আইনসম্মত একটা চুক্তি হয়ে গেল। এইবার যদি কেউ বলে যে তুই কিসের কমিশন পাবি, ও তখন দেখিয়ে দিল যে দেখ তোরা দুজনই সই করেছিলিস, কিন্তু এই যে আমি স্যালারি পাবো, দেখ তোরা দুজনই সই করেছিলিস, আমি কিন্তু কমিশন পাবো, দেখ তোরা সবাই তিনজনে মিলে আমরা সই করেছিলাম, কি এই অত তোমার কি বলে লভ্যাংশ নেবে, এত লভ্যাংশ নেবে, তাহলে তিনজনে কাটা। তার মানে কি করতে হবে? এই সমস্ত কিছু করতে গেলে অবশ্যই কিন্তু চুক্তি থাকতে হবে। যদি তাদের মধ্যে চুক্তি হয়, ধরো চুক্তি করা আছে, চুক্তির মধ্যে যদি কমিশন না থাকে, তাহলে এ যদি এসে বলে আমাকে কমিশন দে, চুক্তির মধ্যে কিন্তু এটা নেই, এ বললো আমাকে কমিশন দে, তাহলে কেউ কি কমিশন দেবে? কোনো প্রুফ নেই, মুখে তো আর হয় না, কোনো প্রুফ নেই, কমিশন দিলেও তাকে দেবে না, কারণ চুক্তির মধ্যে তো সেরকম কোনো চুক্তিই হয়নি। তুই নিয়ে এসছিস বেশি কাস্টমার, তোর দায়, সেটা আমি কিছু বুঝলাম, তুই নিয়ে এসছিস কেন? লাস্টে গিয়ে বললাম
তাহলে তোর দায়, অত কোনো কথা শুনতে চাই না আমি। তাহলে চুক্তি যদি না থাকে তাহলে সেগুলো কোনো কিছুই এখানে আসবে না। তাহলে অবশ্যই চুক্তি থাকতে হবে, সবার মধ্যে কি থাকতে হবে? চুক্তি থাকবে। চুক্তি থাকলে তবেই কিন্তু এগুলো আসবে। কি বললাম ভালো করে বলছি, চুক্তি থাকলে তবেই কিন্তু এগুলো আসবে, ঠিক আছে? তাহলে চুক্তি যদি থাকে তবেই ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসবে, চুক্তি থাকলে তবেই স্যালারি পাবে, চুক্তি থাকলে তবেই কমিশন পাবে, চুক্তির মধ্যে লেখা থাকলে তবেই জেনারেল রিজার্ভ পাবে, চুক্তির মধ্যে লেখা থাকলে ইন্টারেস্ট অন ড্রয়িং পাবে। কিন্তু ব্যাপারটা বোঝো, তাহলে যদি চুক্তি না থাকে, ধরো চুক্তি হয়নি, কোনো কিছুই চুক্তি হয়নি, চুক্তি যদি না থাকে স্যালারি বা স্যালারি আসছে না, এগুলো আসছে না, কিন্তু যদি চুক্তি না থাকে, ধরো চুক্তি ফুক্তি কিচ্ছু করা নেই, বছরের শেষে একটা লাভ হয়েছে, চুক্তি কিন্তু করা নেই, ভালো করে বোঝো, কোনো চুক্তি নেই, কারোর মধ্যে কোনো চুক্তি করা নেই, বছরের শেষে 6,000 টাকা লাভ হয়েছে, যদি বলা আসবে চুক্তি তাহলে করা নেই, তাহলে বছরের শেষে যদি 6,000 টাকা লাভ হয়, কোনো চুক্তিতে কোনো কথা বলে না, তাহলে কোনো ব্যাপার না, চুক্তিতে যদি না বলা থাকে কোনো কিছু বলা নেই, তাহলে সবাই মিলে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, এ 2,000 নিচ্ছে, এ 2,000 নিচ্ছে, এ 2,000 নিচ্ছে, চুক্তিতে যদি বলা না থাকে, ঠিক আছে? চুক্তিতে কোনো কিছু বলা নেই, তাহলে সবাই মিলে সমান ভাগে ভাগ করে নেবে। কোনো কিছু তুমি লিড করে দেন এত নেবে এত নেবে, মানে বলা নেই, মানে তাহলে মানে বোঝা গেছে যে তিনজনে সমানভাবে নেবে। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝে নাও, যেটা শর্ট কোশ্চেনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি, ধরো চুক্তি করা নেই, চুক্তি ছাড়া কিন্তু এখানে একটা জিনিস আসবে। কি আসবে বলো তো, ভালো করে দেখো, চুক্তি ছাড়া মানে চুক্তি নেই, অথচ যেটা আসবে সেটা কি বলো তো, ইন্টারেস্ট অন লোন। কি বললাম, ইন্টারেস্ট অন লোনটা কি পার্টনার্সদের যে খরচা আয় ব্যয়ের মধ্যে পড়ছে? তা কিন্তু পড়ছে না, এটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি আলাদা। তাহলে সবার প্রথমে আমি কি বললাম, নেট প্রফিট ওটা অরিজিনাল নেট প্রফিট না, তাহলে ওটা বাদ দিই। তাহলে চুক্তি থাক আর না থাক, মানে চুক্তির মধ্যে যদি নাও থাকে, ইন্টারেস্ট অন লোনটা দেওয়া আছে, তোমাকে কিন্তু ইন্টারেস্ট অন লোনটা আনতেই হবে। ইন্টারেস্ট অন লোন মানে লোন যদি দেওয়া থাকে, লোনের ইন্টারেস্ট আসবেই আসবে, চুক্তিতে কিন্তু নেই, চুক্তিতে কিন্তু কিছু বলা নেই, মানে চুক্তিতে কিন্তু লোনের ইন্টারেস্ট কত পাবে সেটা কিছু বলা নেই, কিন্তু এখানে আসবে, কারণ এটা তো আগের মানে পিএলএ বসানো কথা, তাই জন্য চুক্তিতে থাকুক, এই চুক্তিতে যদি নাও থাকে তাহলে ইন্টারেস্ট অন লোনটা কিন্তু অবশ্যই আসবে। বলো চুক্তিতে লোন দিয়ে দিচ্ছে, ধরো অঙ্কের মধ্যে লোন দেওয়া আছে, 10,000 টাকা লোন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে চুক্তিতে বলা নেই, যদি ধরো ক্যাপিটাল দেওয়া আছে, এরকম ক্যাপিটাল, চুক্তিতে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলা নেই, আসবে না, স্যালারি বলা নেই, আসবে না, জেনারেল বলা নেই, রিজার্ভ বলা নেই, ইন্টারেস্ট অন ড্রয়িং বলা নেই, টাকা তুলেছে অথচ কোনো কিছু ইন্টারেস্ট দেবে, তাহলে হয়তো ইন্টারেস্ট দিতে চাইনি, ওরা এমনি টাকা তোলার স্বাদ বলে দিকে তোরা টাকা তুলে নেয়, তোকে কোনো মানে ইন্টারেস্ট দিতে হবে না, তাই জন্য হয়তো চুক্তি হয়নি, ঠিক আছে? কিন্তু চুক্তিতে যদি এটা বলা না থাকে, চুক্তিতে যদি এটা বলা না থাকে, শুধু যদি লোন দেওয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু ইন্টারেস্টটা আসবে, এটা চুক্তিতে যদি নাও বলা থাকে আসবেই আসবে। কি আসবে চুক্তিতে বলা না থাকলে? ইন্টারেস্ট অন লোন। কত পার্সেন্ট করে আসবে? এটা একটা সরকারি নিয়ম বেঁধে দিয়েছে, সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে, কত পার্সেন্ট করে আসবে বলো তো? 6% করে কিন্তু ইন্টারেস্ট অন লোন আসবে। লোন কত করে আসবে? 6%। ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। কি বললাম? যদি চুক্তি না থাকে তাহলে ইন্টারেস্ট লোনটা, আমি তোমাদের এক্ষুনি বললাম যে ইন্টারেস্ট লোনটা একসাথে পিএলএ আসে, তাহলে এখানে আনছি মানে কি, এটা অরিজিনাল নেট প্রফিট না, তাহলে এটার সাথে তো চুক্তির কোনো সম্পর্ক নেই, এটা তো বাদ দিতেই হবে, নাহলে তো নেট প্রফিটই হবে না, অরিজিনাল নেট প্রফিট বেরাবে না। তাহলে সবার প্রথমে আমি কি করব, ইন্টারেস্ট অন লোনটাকে বাদ দিয়ে দেবো, তাতে চুক্তিতে বলা যদি না থাকে বাদ, তাতেও কোনো যায় আসে না। চুক্তিতে বলা না থাকলে এটা আমাকে করতেই হবে, এটা আমার নিয়ম। চুক্তিতে বলা না থাকলে তাহলে কী করতে হবে, ইন্টারেস্ট অন লোনটা আমাকে বিয়োগ করতেই হবে। এইবার ইন্টারেস্ট অন লোনের পরিমাণটা যদি বলা মানে না কত পার্সেন্ট করে হবে, যদি বলা নেই তাহলে কত পার্সেন্ট, সবসময় কিনে দেখো সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে, ইন্টারেস্ট অন লোনটা সবসময় কী হয়, 6% করে হয়। ইন্টারেস্ট অন লোনটা কত করে হয় সবসময় খেয়াল রাখবে, 6% করে হয়। চুক্তিতে কিন্তু কিছু বলা নেই, শুধু বলা আছে লোন 10,000 টাকা, তাহলে ইন্টারেস্ট অন লোন কত হবে, 10,000-এর 6%। সরি, তাহলে ইন্টারেস্ট অন লোনটা কত আসবে, 6%। কি বললাম বুঝতে পেরেছো? এইবার দেখো আমি এই যে তোমাদের জিনিসগুলোকে বোঝালাম না, এই যে তোমাদেরকে পুরো জিনিসটাকে যে বুঝালাম, দেখো এই জিনিসগুলো বোঝানোর মধ্যেই দেখো কতগুলো শর্ট কোশ্চেন তোমাদেরকে করাবো, দেখো তোমরা খুব সহজে দেখো তোমরা পারবে। দেখো এই জিনিসটাগুলো বোঝালাম তো, এই পুরোটাকে যে বোঝালাম, এই বোঝানোর মধ্যে দেখো আমি তোমাদের শর্ট কোশ্চেনগুলো বলবো, দেখো কতটা সহজ মনে হবে। দেখো আমি আজকের অঙ্কের যে শর্ট কোশ্চেন আগে সেগুলো করাবো না, এমসিকিউগুলো আজকে তোমাদের শুধুমাত্র দেখো এই যে জিনিসটাকে বোঝালাম না, এই প্যাটার্নটাকে, এই জিনিসটার মধ্যেই তোমরা দেখো কতগুলো শর্ট কোশ্চেন নিজে থেকেই পারবে। দেখো তোমাদেরকে বলছি, দেখো তাহলে দেখো তোমাদেরকে বলছি সমস্ত শর্ট কোশ্চেনগুলো। দেখো প্রথমেই যে শর্ট কোশ্চেনটা তোমাদের মাথায় আসবে, তাহলে দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি। দেখো যে প্রথমে একটা শর্ট কোশ্চেন কেমন আছে, ধরো বললো যে অংশীদারি কারবারে, মানে এই যে অংশীদারি কারবার, তোমরা অংশীদারি কারবারের ন্যূনতম অংশীদারদের সংখ্যা কজন, মানে অংশীদারি কারবার করতে গেলে কমপক্ষে কজন অংশীদারের প্রয়োজন হয়। প্রথমেই বলে দিচ্ছি কজনের প্রয়োজন হয়।
মিনিমাম দুজনের প্রয়োজন হয়, কারণ একজন তো এক মালিকানা কারো, একজনের বেশি লাগবে, 2 বা ততোধিক ব্যক্তি। তাহলে দেখো এটা মুখস্থ করছে না, কতজন হলো দেখো 2জন ব্যক্তির মানে প্রয়োজন, অর্থাৎ দুজনের প্রয়োজন হলো, এটা একদম হয়ে গেল। এবার সর্বোচ্চ কত সেটা তোমাকে মনে রাখতে হবে, কিন্তু দেখো মানে সবচেয়ে কম এটা তোমার মনে রাখার দরকার নেই, এটা তুমি বুঝলেই পেরে যাবে। জাস্ট সাধারণ ধারণা দিয়ে করো যে কজন ব্যক্তি কমপক্ষে প্রয়োজন, 2জনের প্রয়োজন। ঠিক আছে, এটা 1 নম্বর প্রশ্ন গেল। দেখো আরও একটা প্রশ্ন দেখো তুমি পারবে। তোমরা দেখো ক্লাস 11-এ তোমরা করেছিলে যে অ্যাকাউন্টেন্সি মানে অ্যাকাউন্টকে কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে। একটা হলো রিয়েল অ্যাকাউন্ট, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো রিয়েল অ্যাকাউন্ট, একটা হলো নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল বলতে কি বোঝায়, আমরা কোনো কিছু নাম বোঝালে, অর্থাৎ কোম্পানির নাম, ব্যক্তির নাম বোঝালে তখন সেটা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। আর যখন রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো, সম্পত্তি বা দেনা এগুলো হলে সেগুলোকে বলা হয় রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট কোনগুলোকে বলে, নমিনাল অ্যাকাউন্ট বলতে সমস্ত আয় ব্যয় যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ধরে থাকি। এবার প্রশ্ন দেখো, প্রশ্ন আসবে কি প্রশ্ন, তাহলে 1 নম্বর প্রশ্নটা তোমাদেরকে কি বললাম যে তোমার অংশীদারি কারবারের কমপক্ষে কজন অংশীদারদের প্রয়োজন হয়, 2জনের প্রয়োজন হয়। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা তোমাদের করছি, দেখো যে অংশীদারি মানে এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যে অ্যাকাউন্টটা, এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা তোমাদের প্রশ্ন আসবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটি কি অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটি কি অ্যাকাউন্ট। নিচে অপশান দেওয়া থাকবে রিয়েল অ্যাকাউন্ট, অপশান দেওয়া থাকবে পার্সোনাল অ্যাকাউন্ট, অপশান দেওয়া থাকবে নমিনাল অ্যাকাউন্ট, এদের মধ্যে কোনোটিই নয়, 3টে অপশান দেওয়া থাকলো। তখন তোমাদের মানে উত্তরটা তখন তোমাদের কি হবে, এটা কি দাঁড়াও, এখানে সমস্ত কি আসছে, আয় আর ব্যয় সংক্রান্ত, মানে আয় আর ব্যয় সংক্রান্ত সমস্ত কিছু আসছে, হ্যাঁ কি না, এখানে সমস্ত কিছু কি আসছে, আয় ব্যয় সংক্রান্ত জিনিসগুলো আসছে। তাহলে এটা কি হবে, আয় ব্যয় সংক্রান্ত বলতে কোনটাকে বোঝায়, রিয়েল মানে কি সম্পত্তি, পার্সোনাল বলতে ব্যক্তি বা কোম্পানির নাম মানে বোঝায়, আর মানে তোমার নমিনাল বলতে কি বোঝায়, আয় ব্যয়। তাহলে এটা কি অ্যাকাউন্ট, এটা কিন্তু নমিনাল অ্যাকাউন্ট। দেখো পেয়ে গেলাম, 3টে প্রশ্ন আমরা কিন্তু পেয়ে গেলাম, এটা কি একটা নমিনাল অ্যাকাউন্ট। দেখো এটা কিন্তু আমরা করতে করতেই বুঝে গেলাম, এটা কিন্তু মুখস্থ করা জিনিস, জাস্ট আমি যে তোমাদের বুঝিয়েছি এতক্ষণ ধরে সেই জিনিসটাকে বুঝলেই পুরো জিনিসটাকে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আরও কিছু কিছু কোশ্চেন আছে, দেখো কেমন। এখন দেখো একটাই কোশ্চেন বলছি, কোশ্চেনগুলো কেমন আছে, তোমাকে অপশান দিয়ে দেবে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ভালো করে বোঝো এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নগুলো না আমি সবার শেষে গিয়ে তোমাদের মানে এই প্রশ্নগুলো একবারে তোমাদেরকে দিয়ে দেবো, এখন আমি নিচে দিয়ে দিচ্ছি আর পরে আমি লাস্টেও কিন্তু দিয়ে দেবো। কী বলে দেখো, বলবে কেমন, ধরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কি মানে লাভ, বলবে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কি লাভ, আয়, ব্যয়, না এদের মধ্যে কোনোটিই নয়। ভালো করে বোঝো প্রশ্ন কেমন আসতে পারে। সে যেটা বললো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অপশান দিয়ে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কি বলে দিল, ধরো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের কি বলে দিল, ধরো লাভ, আয়, ব্যয়, না এদের মধ্যে কোনোটি নয়। তাহলে তোমাদের কোনটা হবে বলো দেখি, এদের মধ্যে এটা এই পাশে সমস্ত কিছু কী বললাম, এগুলো সমস্ত ব্যয়, এগুলো সমস্ত আয়, তাহলে কি হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী হবে, ব্যয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কী হবে, ব্যয় হবে। তাহলে সেমভাবে স্যালারি দিতে পারে, সেমভাবে কমিশন দিতে পারে, সেমভাবে জেনারেল হিসাব কথাটাও বলতে পারে, সেমভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংটাও বলতে পারে যে ইন্টারেস্ট অন ড্রয়িং পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কি আয়, ব্যয়, লাভ না কি। তখন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ড্রয়িংটা এদিকে আসা মানে এদিকে সমস্ত কিছু খরচ, এদিকে সমস্ত কিছু আয়গুলো আসছে, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের আয়। এটা কিন্তু একটা প্রশ্ন, দেখো 3টে প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে নেক্সট প্রশ্ন দেখো আমি কিন্তু দেখো এই জিনিসগুলো বুঝেছি না, বোঝানোর মাধ্যমে কিন্তু তোমাদেরকে ব্যাপারটাকে বলছি, আমি কোনো অঙ্কের এখনো মানে এমসিকিউ আমি করছি না, পরের ক্লাসে আমি করাবো। এখন তোমাদেরকে এই যে কনসেপ্ট যেগুলো দেখালাম এই কনসেপ্টের মাধ্যমে তোমাদের এমসিকিউগুলো করাচ্ছি। দেখো এরপরে 3 নম্বর প্রশ্ন, ভালো করে ব্যাপারটাকে বোঝো ভালো করে। বলছে ধরো চুক্তি করা নেই, ধরো পার্টনারশিপ নিজেদের মধ্যে কোনো চুক্তি করলো না, ঠিক আছে, কোনো চুক্তি নেই কিন্তু করার নেই। ঠিক আছে, বছরের শেষে একটা লাভ হয়েছে, সাপোজ ধরো বছরের শেষে একটা 6,000 টাকা লাভ হয়েছে, 3জন পার্টনার কাছে বছরের শেষে 6,000 টাকা লাভ হয়েছে। তাহলে বলছে প্রশ্নটা ভালো করে শোনো, চুক্তিতে উল্লেখ না থাকলে পার্টনারসদের লভ্যাংশ, পার্টনারদের যে লভ্যাংশটা বেরাবে এই লভ্যাংশ কি হিসাবে বন্টন করবে তারা নিজে, মানে লভ্যাংশটা যে লাস্টে বেরাবে সেটা কি হিসাবে নিজেদের মধ্যে ভাগ করবে। চুক্তিতে কিন্তু কিচ্ছু বলা নেই। তাহলে চুক্তিতে যদি কিছু বলা না থাকে তাহলে খেয়াল রাখবে সবসময় পার্টনার্সদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে কি বললাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যদি কোনো চুক্তি না, পার্টনার্সদের মধ্যে যদি কোনো চুক্তিবদ্ধ না হয়ে থাকে, লভ্যাংশ মানে চুক্তি না হয়ে থাকে, তাহলে লভ্যাংশ কি তাদের প্রত্যেকের মধ্যে সমান ভাগে, মানে প্রশ্ন থাকতে পারে সমান ভাগও থাকতে পারে, 1:1 অনুপাতেও থাকতে পারে, মানে ধরো এরকমও থাকতে পারে সমান সমান ভাগ, অপশান দুটো থাকতে পারে, হয় দেখবে সমান ভাগে, অথবা একটা অপশান থাকতে পারে 1 যদি 3জন থাকে 1:1, বা 2জন থাকলে 1:1। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা
কিন্তু হতে পারে, যে কোনো একটা অপশান দেওয়া থাকতে পারে, হয় সমান সমান অথবা 1:1:1। যদি 3 জন বা 2 জন থাকলে 1:1 থাকে। তাহলে কি বললাম যে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের লভ্যাংশ বন্টন হবে কি অনুপাতে, সমান সমান অথবা 1:1 অনুপাতে। কি বললাম বুঝতে পেরেছো? আশা করলে এটা বুঝতে পেরেছো। তাহলে কটা বললাম আমি? 4টে কোশ্চেন আমি বললাম, ঠিক আছে? 4 নম্বর বললাম, তাই তো? নেক্সট কটা বললাম আমি? 3টে বললাম না? আচ্ছা, আর একটা জিনিস, এইবার তোমাদের একটা জিনিস বলি যে আমি এবারে তোমাদের বললো, ধরো এই যে চুক্তিটা আমরা করছি, তো পার্টনার্সের মধ্যে একটা চুক্তি করছি। আচ্ছা বলো দেখি, এই চুক্তিটা যে আমরা করছি এটা কি মানে বাধ্যতামূলক করতেই হবে? এই যে চুক্তিটা যে আমরা করছি পার্টনার্সের নিজেদের মধ্যে, এটা কি বাধ্যতামূলক করতেই হবে না ইচ্ছা? কোনটা? এটা কোনো বাধ্যতামূলক নয়। এরকম কি কোনো কথা লেখা আছে যে বাধ্যতামূলক করতেই হবে? আমরা না করতে পারি, একে অপরের উপর বিশ্বাস আছে, আমরা 3 জন বন্ধু মিলে করছি, আমার 3 জনের বন্ধুর উপর বিশ্বাস আছে যে আমরা কেউ বিশ্বাস ভাঙবো না, ভালো কথা। তাহলে এটা কি কোনো বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু যে বাধ্যতামূলক, ঐচ্ছিক, আর অনেক অপশান দেওয়া থাকতে পারে। প্রশ্নটার উত্তর কী হবে? ঐচ্ছিক, মানে ইচ্ছা, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার ইচ্ছা তুমি মানে চুক্তি করতে পারো, তোমার যদি ইচ্ছা না থাকে তুমি চুক্তি না করতে পারো। কি বললাম? তোমার ইচ্ছা থাকলে তুমি চুক্তি করতে পারো, তোমার ইচ্ছা না থাকলে তুমি চুক্তি নাও করতে পারো, ঠিক আছে? গেল। তাহলে দেখো কতগুলো প্রশ্ন আমরা পাচ্ছি। 4 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম। আরও আছে, আরও প্রশ্ন কেমন ধরা হতে পারে, কেমন আমি তোমাদের বলছি। দেখো এই জিনিস, এই যে কনসেপ্টটা থেকে কিন্তু, এই পুরো কনসেপ্টটা থেকেই কিন্তু আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? এবার তোমার বলছে এই যে চুক্তিটা আমরা করছি না, এই চুক্তিটা কেমন হওয়া উচিত? এই যে চুক্তিটা নিজেদের মধ্যে যে করব, এটা কেমন হওয়া উচিত? বলছে লিখিত হওয়া উচিত, মৌখিক হওয়া উচিত, হয় লিখিত নয় মৌখিক হওয়া উচিত, বা এদের মধ্যে কোনোটাই নয়। আমি কি, তোমার কি মনে হয় কোনটা হওয়া উচিত? মুখে মুখে হওয়া উচিত? সেটা তো নিশ্চয়ই নয়। হয় লিখিত হয় মৌখিক হওয়া উচিত, তা তো নয়। মৌখিক তো কোনো মধ্যে হয়, লিখিত হয় মধ্যে হতে পারে। তোমার কী হওয়া উচিত মনে করে? যে পুরোপুরি লিখিত হওয়া উচিত। কি হওয়া উচিত? লিখিত, মানে পুরো স্ট্যাম্প পেপার লিখিত হলে তবে সেটা আইনত স্বীকৃতি পাচ্ছে, তাই তো? পুরো কী হওয়া উচিত? লিখিত। মুখে মুখে বললে তো হবে না, মুখে মুখে তো অস্বীকার করতে পারি। তাহলে আমার কী হওয়া উচিত? ভালো করে বলো যে পুরোপুরি কী হওয়া উচিত? লিখিত হওয়া উচিত। দেখো প্রশ্নগুলো কিন্তু আমি এই যে তোমাদের কনসেপ্টটা বুঝিয়েছি এখান থেকে কিন্তু চলে আসছে, যে তোমাদেরকে বুঝিয়েছি সেগুলোই কিন্তু তোমাদের মধ্যে চলে আসছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে চুক্তিতে যদি উল্লেখ না থাকে, চুক্তিতে যদি উল্লেখ না থাকে, ঠিক আছে? ভালো করে শোনো, চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে এদের মধ্যে কোনটি আসবে? বিভিন্ন ধরনের অপশান দিতে পারে। চুক্তিতে উল্লেখ নেই অথচ এদের মধ্যে তাহলে কোনটি আসবে? তোমাকে অপশান দিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, ইন্টারেস্ট অন ড্রয়িং আর ইন্টারেস্ট অন লোন। এরকম 4টে অপশান দিয়ে দিবে। কি দিল? যে চুক্তি করা নেই কিন্তু আসবে, চুক্তিতে না থাকলেও, চুক্তিতে উল্লেখ না থাকলেও যেটি এদের মধ্যে আসে, কোনটা? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, ইন্টারেস্ট অন ড্রয়িং না ইন্টারেস্ট অন লোন? কি বলেছিলাম আমি? কোনটা আসে? যদি চুক্তিতে উল্লেখ না থাকলে কি ক্যাপিটাল আসে? আসে না। স্যালারি আসে? আসে না। কমিশন আসে? আসে না। জেনারেল রিজার্ভ আসে? আসে না। ইন্টারেস্ট অন ড্রয়িং আসে না। আসে একমাত্র কি বলেছিলাম? ইন্টারেস্ট অন লোন আসে। কি বললাম? চুক্তিতে উল্লেখ না থাকলেও যেটি আসে সেটি কি হলো না ইন্টারেস্ট অন লোন। সেটি কি আসবে? একমাত্র ইন্টারেস্ট অন লোন, এটা কিন্তু আসবে, ঠিক আছে? এটা একটা প্রশ্ন হলো। আবার একটা প্রশ্ন বলছে চুক্তিতে উল্লেখ না থাকলে, চুক্তিতে অনেক সময় ইন্টারেস্ট অন লোনের পার্সেন্টেজ বলা থাকবে, অনেক সময় বলা থাকতে পারে, আবার অনেক সময় বলা নাও থাকতে পারে। তাহলে লোন বলা যত পার্সেন্টেজ বলা নেই, তাহলে পার্সেন্টেজ কি? আমি কি বলে দিলাম? সব সময় চুক্তিতে বলা না থাকলেও ইন্টারেস্ট অন লোনের পার্সেন্টেজ কত হয়? তোমাদের বলে দিলাম একটু আগেই যে সবসময় সরকার নিয়ম বেঁধে দিয়েছে কত পার্সেন্ট? 6% হবে। কত হবে? 6%। কত হবে? সবসময় 6%। তাহলে ইন্টারেস্ট অন লোন চুক্তিতে উল্লেখ না থাকলেও ইন্টারেস্ট অন লোনের পরিমাণ পার্সেন্টেজ কত হবে? 6% কিন্তু হবে। কি বললাম বুঝতে পারছি? ইন্টারেস্ট অন লোন কি হবে? 6%। কই দেখা গেল? তাহলে কি বললাম? যে যদি চুক্তিতে উল্লেখ না থাকে ইন্টারেস্ট অন লোন সবসময় কী হবে? 6%। এটা একটা প্রশ্ন গেল। আচ্ছা, আরও একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। কেমন আসতে পারে? ধরো তোমাকে বলে দেবে যে এই যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা করছি না আমরা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা কখন করা হয়? যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কখন করা হয়? ভালো করে শোনো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কখন করা হয়? তোমাকে অপশান দেবে ট্রেডিং অ্যাকাউন্টের পরে, ভালো করে বোঝো, ট্রেডিং অ্যাকাউন্টের পরে, পিএল অ্যাকাউন্টের আগে, ট্রেডিং অ্যাকাউন্টের পরে, পিএল অ্যাকাউন্টের আগে, ঠিক আছে? মানে পিএল অ্যাকাউন্টের পরে বা ব্যালেন্স শিটের পরে অথবা ব্যালেন্স শিটের আগে। কোন অপশানটা তোমাদের হওয়া উচিত? ভালো করে বলো।
আমি কি বলেছি ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে মানে ট্রেডিং অ্যাকাউন্টের আগে, ট্রেডিং অ্যাকাউন্টের আগে, ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্টের আগে, ঠিক আছে, সরি ট্রেডিং অ্যাকাউন্টের পরে না, পিএল এর আগে, পিএল এর আগে, ট্রেডিং অ্যাকাউন্টের আগে ধরে নিলাম, আগেই ধরলাম আমি, ট্রেডিং অ্যাকাউন্টের আগে, পিএল এর আগে, ব্যালেন্স শিটের পরে, ব্যালেন্স শিটের পরে আবার অথবা ব্যালেন্স শিটের, অথবা ব্যালেন্স শিটের আগে, ব্যালেন্স শিটের আগে পিএল এর পরে, ঠিক আছে, ব্যালেন্স শিটে বা একসাথে দিতে পারে, ব্যালেন্স শিটের আগে বা পিএল এর পরে, কোনটা হতে পারে? তাহলে দেখো হয় ব্যালেন্স শিট, দুটো অপশান, পিএল এর পরে, এটাও থাকতে পারে অপশান, পাঁচটা মানে ধরো যেগুলোর মধ্যে একটা বন্ধ থাকতে পারে। তার মানে দেখো কি থাকতে পারে, প্রথমত ট্রেডিং অ্যাকাউন্টের আগে তো কোনো মতেই নয়, একটু আগে তোমাদের বললাম, পিএল এর আগে কোনো মতেই নয়, ব্যালেন্স শিটের পরে তো কোনো মতেই নয়। তাহলে কোনটা হবে? হয় ব্যালেন্স শিটের আগে হবে, এটাও থাকতে পারে অপশান, এটা হতে পারে, অথবা পিএল অ্যাকাউন্টের পরে, এটাও হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু হতে পারে। কি বললাম? হয় ব্যালেন্স শিটের আগে, নয় ব্যালেন্স শিটের পিএল এর পরে, এই দুটোর মধ্যে যে কোনো একটা মধ্যে কিন্তু আসতে পারে। আমি এই অপশানগুলো পেলাম। তাহলে দেখো এইগুলো কি হলো, আর ব্যাস মোটামুটি তোমাদের কি করলাম আজকে যে এই যে কনসেপ্টটা ক্লিয়ার করলাম না, পিএল অ্যাপ্রুভেশন, এই কনসেপ্ট থেকে দেখো তোমাদের এই যে এমসিকিউগুলো করলাম, এগুলো কিন্তু নর্মাল, এগুলো কিন্তু কোনো মুখস্থ করতে হবে না। এই জিনিসগুলো কিন্তু কোনো মুখস্থ করার বা কোনো মনে রাখার কিছু নেই। এই যে আমি যে বুঝালাম না, এই বোঝানোটা যদি তোমরা ভালো করে পারো না, এই দেখো 8টা থেকে 9টা যে কোশ্চেন আমি তোমাদেরকে করালাম, দেখো কত সুন্দরভাবে দেখো হয়ে গেল। কি বললাম? 8টা থেকে 9টা যে কোশ্চেন আমি তোমাদেরকে করালাম, দেখো খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের মানে জিনিস যে এমসিকিউগুলো করালাম খুব সুন্দরভাবে দেখো হয়ে গেল। জাস্ট কিন্তু ভালো করে বুঝলেই তোমরা এই কোশ্চেনগুলো পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন পুরো ব্যাপার কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম, এবং এই কনসেপ্ট থেকে কিছু কিছু এমসিকিউ আমি তোমাদেরকে করে দিলাম। পরের ভিডিওতে আমি তোমাদেরকে অঙ্ক মানে অঙ্কের সঙ্গে সম্পর্ক এরকম ধরনের কিছু তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলো করাবো, সেগুলো তোমাদের পরের ভিডিওতে করাবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।